এবং সর্ব উঁচুতে যিনি আছেন মুখ্যমন্ত্রী, সে দায়বদ্ধতা থাকা উচিত, দায়িত্ব বর্তায় তার উপর। তাহলে হাইকোর্টের রায় যখন হলো, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হলো তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এবং তারপর চাকরিহারা যোগ্য মেধাবী ছাত্র ছাত্রীদের বা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পক্ষ থেকে বারবার সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারের শিক্ষা দপ্তর তাদের এতগুলো যে স্বশাসিত প্রতিষ্ঠান তাদের কাছে বারবার তালিকা চেয়ে পাঠালো যে আপনারা দিন, ডকুমেন্ট পেপার জমা দিন, আমরা বিচার করব। আমাদের ওপর সবচেয়ে বড় দায়িত্ব পড়তেছে ভারতবর্ষের সবচেয়ে বড় শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, তাহলে আমাদের বিচার করতে হবে। আমাদের রাজ্য সরকার এত গোড়াত্তর সরকার যে তারা প্রয়োজন মনে করলো না যে 26,000-এর মতো শিক্ষক শিক্ষাকর্মী যোগ্য অযোগ্য কারা, তাদের তালিকা আলাদাভাবে ওখানে জমা দেওয়ার কথা প্রয়োজন মনে করলো না। তার ফলশ্রুতি কি হয়েছে আমরা প্রত্যেকে জানি। কিন্তু যেটা আমাদের মধ্যে খুব ভাবিয়ে তুলেছে যে এত বড় একটা রায়, যে রায়ে কেবলমাত্র 25,752 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি ধরে নিয়েছে তা নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা। যে শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমরা কিন্তু মানুষ হয়ে দাঁড়াতে পারবো না। আদিম যে সমাজ ব্যবস্থা ছিল সেখানে মানুষ কিন্তু এই যে আজকে আমরা শিক্ষালয়ে পাঠাই, বিদ্যালয়ে পাঠাই, বিভিন্ন পরিবার থেকে ছাত্ররা আসে একটা জায়গায়, আবার বিভিন্ন জন এই শত শত হাজার হাজার ছাত্রছাত্রীর দায়িত্ব নিয়ে যারা পড়ায় তারা আসে। তার এই পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে শিক্ষকরা দায়িত্ব নেয় যে সমাজের এটা একটা তার বিশেষ দায়িত্ব। প্রত্যেকে যে বিশেষ দায়িত্ব পালন করতে পারে না, যে যার সংসার নিয়ে ব্যস্ত, যারা এখানে সোনারপুর রিক্সা স্ট্যান্ডের দোকানদার তারা ব্যবসায় ব্যস্ত আছেন, তারা ছেলে মেয়েদের নিয়ে পড়াতে পারেন না। যারা এই অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, তারা তাদের ছেলে মেয়েদের পড়াতে সময় পান না। যারা ডাক্তারি করেন, চিকিৎসা করেন, মুমূর্ষু রোগীদের বাঁচান, জীবনদান করে, তারা তাদের ছেলে মেয়েদের নিয়ে বই নিয়ে পড়াতে বসাতে পারেন না, সময় পান না। আর সমাজ কিন্তু একটা নির্দিষ্ট একটা বিশেষ সময় এসে ভাবলো যে একটা শিক্ষালয় বিদ্যালয় প্রতিষ্ঠা করার দরকার, যেখানে টাকা দিয়ে সমাজ টাকা দিয়ে তারা ওখানে কিন্তু শিক্ষক শিক্ষিকা রাখবে, তারাই হচ্ছে শিক্ষার্থীদের দায়িত্ব নেবে, পড়াবে। এইভাবে কিন্তু একটা সময় বিদ্যালয়ের উদ্ভব হয়েছিল। এটাই হচ্ছে বিদ্যালয়ের উদ্ভবের ইতিহাস। আমার একটা সময় দেখবেন আমরা কল্পবিজ্ঞান সেটাও দেখছি যে হয়তো আগামী দিনে আর এইরকম বিদ্যালয় থাকবে না। যা ডিজিটাল যুগ আসছে, যা দিন আসছে, হয়তো সুদূর ভবিষ্যতে 15-20 বছর পরে হয়তো আমার ওই যে এখন মনে হচ্ছে যে অনলাইনের মাধ্যমে পড়ানো হবে, সেখানে রেকর্ডিং করে পাঠানো হবে, হয়তো আর বিদ্যালয় দরকার হবে না। হতেও পারে যেটা বলা যে আজকে আমার পূর্ববর্তী দুজন বক্তা খুব সুন্দর করে কোর্টের কি করা উচিত ছিল, কেন চাকরি গেল, এই চাকরি যাওয়ার পেছনে কারা দায়ী, কারা অপরাধী আমরা সবাই জানি। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে তাকে, প্রতিবাদটা হওয়া দরকার। একটা সময় যখন এই ভারতবর্ষ 80%
মানুষ কৃষকের সঙ্গে যুক্ত, কৃষিকাজের সঙ্গে যুক্ত। কিন্তু কৃষি আইন চালু করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। আমরা হয়তো শিক্ষক সমাজ এবং বৃহত্তর সমাজ তার প্রতিবাদ করিনি। যখন অনেক কিছু অন্যায় ঘটছে আমরা গা বাঁচিয়ে চলছি, যেটা তো আমার উপর এই আঘাতটা আসছে না, পড়ছে না, আমরা কিন্তু প্রতিবাদ করিনি। আজকে কিন্তু নিজেদের ঘাড়ে, নিজেদের বুকে আজকে লাঠি পড়ছে, এ লাঠি মারছে ওই উর্দিধারী পুলিশ, যে পুলিশের ট্যাক্সের টাকা জনগণের কাছ থেকে দেওয়া হয়। আমি বলতে চাই শিক্ষক সমাজের সঙ্গে, যে কোনো প্রফেশনের মানুষের সঙ্গে, এমনকি যিনি আমাদের এই গাছের পাশে ফুল বিক্রি করছে, মালা বিক্রি করছে, যিনি ফল বিক্রেতা, কারোর সঙ্গে কারোর যে স্বার্থেও, সেই স্বার্থের সংঘাত কিন্তু থাকা উচিত না। সমাজে যদি কোনো অন্যায় ঘটে সেই অন্যায়ের প্রতিবাদে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে আমরা কি দেখলাম, যখন চাকরিহারা যোগ্য মেধার ভিত্তিতে শিক্ষকরা দিশেহারা, সত্যি তো দিশেহারা হওয়ার কথা। 7 বছরের মতো প্রায় চাকরি করে হঠাৎ যদি চাকরি চলে যায় তাহলে কি অবস্থা হতে পারে? যে চাকরি করে না তারও ফিলিংসটা নিশ্চয় আসবে। কি হওয়া উচিত? তারা গিয়েছিল তাদের অত্যন্ত সহানুভূতির সঙ্গে তাদের এই অবস্থান বিক্ষোভটাকে প্রশমন করা, মাদক করা উচিত ছিল রাজ্য সরকারের। কিন্তু আমরা কি দেখলাম, কিছু পুলিশ যারা হচ্ছে জনদাস, যারা এই রাজ্য সরকারের আজকে কীটনাশে পরিণত হয়েছে, হয়তো ওপর থেকে কোনো অর্ডার ছিল কিনা আমরা জানি না, কিন্তু তারা কি করলো, তারা এই বিক্ষোভরত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী যদি চাকরিটা চলে গেল তাদের সহানুভূতি দেখানোর পরিবর্তে তাদের বুকে লাঠিও মারল। লাঠি মারল কি বেপরা লাঠি যা দেখলে অবাক হতে হয় যে যে শিক্ষক শিক্ষিকা আপনার বাচ্চাটাকে পড়াচ্ছে, আপনার বিদ্যালয়ে পড়াচ্ছে, তার উপর যখন এইরকম আক্রমণ, লাঠি চার্জ, একজন টিচারের উপর 3-4জন পুলিশ লাঠি নিয়ে মারছে, বেড়ে যাচ্ছে, সে হচ্ছে একেবারে অসহায়ের মতো মার খাচ্ছে নিরুপায় হয়ে। যখন টিভির পর্দায়, মোবাইলের পর্দায় আমরা দেখছি, তখন আমাদের মনটা কেমন হয়? আমাদের ধিক্কার জানাতে ইচ্ছা হয় না এই রাজ্য সরকার, এই মুখ্যমন্ত্রী যিনি কথায় কথায় প্রতারণা করেন, আমরা দেখেছি সমস্ত বিষয়ে, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। এই রকম একজন মুখ্যমন্ত্রী যিনি শিক্ষকদের মর্যাদা রক্ষা করতে পারেন না, অথচ 5 সেপ্টেম্বর তিনি হঠাৎ করে ওই কখনো নেতাবৃন্দ স্টেডিয়াম, কখনো অন্য জায়গায় বড় বড় মিটিং করে যে শিক্ষকদের সম্মান দিতে হবে। কোথায় সম্মান? ভোটের সময় গুন্ডা লাগিয়ে রিং করে সেখানে শিক্ষকদের সম্মান ভুলে লুণ্ঠন করে। কত বছরের ছেলেরা, 18, 20, 22 বছরের ছেলেরা তাদের হাতে লাঠি তুলে দেয়, বন্দুক বোমা তুলে দিয়ে ওই ভোটে তারা কি করে রিডিং করে, আর এদিকে বলছে শিক্ষকদের সম্মান দাও। এত বড় বিচারিতা। যা হোক, আমি যে কথাটা বলতে চাই, আজকে এই যে শিক্ষকদের চাকরি চলে গেল, আজকে এর পরিণতি কি? একটা স্কুলে 26 জন শিক্ষক শিক্ষিকা চলে গেল। কোন কোন স্কুলে আপনারা দেখেছেন ওই ফারাক্কা, মালদহ, মুর্শিদাবাদের একটা স্কুলে 35-36 জন শিক্ষক শিক্ষিকা বাতিল হয়ে গেল, চাকরি হারালো। একটা ডান্সে 27 জন শিক্ষিকা ছিল, এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে 25 জন শিক্ষিকার চাকরি চলে গেল। কতজন শিক্ষিকা আছেন? একটা বালিকা বিদ্যালয়ে 2 জন শিক্ষিকা। চলবে কেমন করে? চলবে কিভাবে স্কুল? আজকে সুদূর যে সমস্ত দ্বীপাঞ্চল আছে, নদী অঞ্চল আছে, এই বিস্তীর্ণ সুন্দরবনের দিকে তাকিয়ে দেখুন, সাগর, পাথর, নামখানা, গোসাবা থেকে শুরু করে সন্দেশখালীতে এমনিতে স্কুলগুলোর অবস্থা হচ্ছে অর্ধমৃত অবস্থায়। শিক্ষক শিক্ষিকা নিয়োগ নেই। গত সরকারের আমলে প্রতি বছর অন্তত এসএসসিটা হতো,
পরিবর্তনের সরকার এসে কি বললো, এটা কি দুর্গা পূজা? প্রতি বছর শিক্ষক নিয়োগ করতে হবে, এটা কি দুর্গা পূজা? আমরা বলি না, এটা দুর্গা পূজা নয়। দুর্গা পূজার থেকে অনেক পবিত্র মহৎ কাজ হচ্ছে বিদ্যালয়ের ছেলেমেয়েদের শিক্ষাদান করা, সেটা এর থেকে আরো বড় দায়বদ্ধতার কাজ। আপনি দুর্গা পূজার কথা আনছেন কেন? কারণ আপনি দুর্গা পূজায় ভোটের রসদ খোঁজেন, ধর্মকে জায়গা দিয়ে ভোটের রসদ খোঁজেন, তাই দুর্গা পূজার প্যান্ডেলের টাকার পরিমাণ বাড়ে, অথচ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার নিয়োগ নেই। আমরা কি দেখছি যে যখন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকা চলে যাচ্ছে, ছেলে মেয়েদের এই যে প্রথম মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, খাতা দেখবে কারা? খাতা দেখার মতো শিক্ষক শিক্ষিকা নেই। আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, বহু বিদ্যালয়ে কে ঘন্টা মারবে, ঘন্টা মারার লোক নেই। কোন শিক্ষক অথবা শিক্ষক শিক্ষিকা না মানলে বাধ্য হয়ে প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয়কে ওই ঘন্টাটা বাজাতে হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দিল কে? রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা একদম মানে সব দায়ের ওপর প্রায় পৌঁছে দিয়েছে এই শিক্ষা ব্যবস্থা। আর কি করলেন? যখন চাকরি দিতে পারছেন না, তখন একটা খুব সুন্দর জিনিস উপরে তুলে আনলেন। জানেন কি? একটা জিনিস বলা আছে, স্কুল কমপ্লেক্স। স্কুল কমপ্লেক্সের ধারণা সবাই আছে যে স্কুল কমপ্লেক্সের ধারণা এটা ভালো কি খারাপ সেটা বিচার যেখানে আমি করতে চাচ্ছি না, কিন্তু 2020 সালে জাতীয় শিক্ষা নীতিতে যেটা কেন্দ্রীয় সরকার এনেছে, সেই জাতীয় শিক্ষা নীতিতে বলা হচ্ছে স্কুল কমপ্লেক্স করতে হবে। কেন স্কুল কমপ্লেক্স আনার প্রয়োজনীয়তা কি? কেন্দ্রীয় সরকারের কি খুব ইচ্ছা হলো যে ছেলে মেয়েদের একেবারে শিক্ষা দিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে? না, দূরভিসন্ধিটা অন্য জায়গায়। কেন আজকের আমরা এই চাকরি হারানোর পরে খুব পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার বুঝতে পারছি কেন আগে থেকে এইরকম একটা জিনিস হাজির করাতে চাচ্ছে। যখন বিদ্যালয়ের শিক্ষক নেই, প্যারা টিচার খুব কম, কন্ট্রাকচুয়াল টিচার, এনএসকিউএফ, আইসিটি অর্থাৎ কম্পিউটার টিচার, সমস্ত টিচার দিয়েও যখন বিদ্যালয়ে ক্লাস ম্যানেজ করা যাচ্ছে না, 8টা করে পিরিয়ড, একটা সময় 10:30 থেকে 4টে পর্যন্ত বিদ্যালয়ে পড়াশোনা হতো। বিগত বামফ্রন্ট সরকার চলে যাওয়ার আগে আমরা মনে করি এটা অত্যন্ত মনোবিজ্ঞান বিরোধী একটা চিন্তা ভাবনা, 4টের পরিবর্তে 4:30 করে দিয়ে গেল, অর্থাৎ 8 পিরিয়ড। এই 8 পিরিয়ড চালানোর মতো শিক্ষক শিক্ষিকা নেই। এইবারে আনছে নতুন ফর্মুলা, কি? ক্লাস্টার অফ স্কুল চালু করতে হবে। অর্থাৎ কোন বিদ্যালয়ে, পাশের বিদ্যালয়ে যদি শিক্ষক শিক্ষিকা বেশি থাকে, তাহলে সেই বিদ্যালয় থেকে শিক্ষক ধার করে এনে পাশের বিদ্যালয়ে পড়াতে হবে। আমরা মনে করতে পারি কয়েক বছর আগে এইরকম একটা নিয়ম আনতে চেয়েছিল, বিভিন্ন শিক্ষকরা তারা প্রতিবাদ জানিয়েছিল যে এই জিনিস চলতে পারে না, এটা দ্বারা শিক্ষা হতে পারে না যে একটা বিদ্যালয়ের শিক্ষক ওখানে 2টো পিরিয়ড দিল, 5 কিলোমিটার দূরে গিয়ে একটা স্কুলে আবার 2 পিরিয়ড নেবে, আবার একটা স্কুলে গিয়ে 2 পিরিয়ড নেবে। অর্থাৎ সেই শিক্ষকের কোন স্থায়ী কিন্তু ঠিকানা থাকলো না, তার স্কুল কোনটা স্থায়ী ঠিকানা থাকলো না। এইরকম সব ধারণা আমরা অনেক শিক্ষক মনে করেছিলাম আপাত দৃষ্টিতে যে বাহ, খুব ভালো কথা, তো খুব ভালো পরিকল্পনা, ক্লাস্টার অফ স্কুল, ছেলেমেয়েদের পড়াশোনা এগিয়ে যাবে, রিসোর্স টিচার আসবে, কোয়ালিফিকেশন হচ্ছে দেওয়া যাবে, কিন্তু বন্ধুটা তো অন্য জায়গায়। শিক্ষক নিয়োগ করবে না, শিক্ষাকর্মী নিয়োগ করবে না, আজকে সেইটা সামনে আনছে। কি বলছে? যখন এত
শিক্ষক ভাবি হলো তাহলে আমরা ক্লাসরুম তৈরি করা হোক, পাশের স্কুল থেকে ছেলে মেয়ে আনা হোক। আবার কি বলছে, বলছে যারা বেকার ছেলে মেয়ে, এলাকার শিক্ষিত বেকার ছেলে মেয়ে, তাদের ধরে এনে তারা স্বেচ্ছা পাঠ দিই। আচ্ছা বলতে পারে কোন মন্ত্রী, কোন এমপি, এমএলএ যারা নিজেদের মাইনে বাড়ানোর জন্য